সংসারে একটু সাশ্রয়ের জন্য মেয়েদেরকে অনেক কিছুই করতে হয়। সংসারে কোথায় কি করলে সামান্যতম একটু পয়সা বাঁচানো যায় সেটা মেয়েরা ঠিকই জানে। আর গরিবের সংসার হলে তখন খাটুনিটাকে কিছু মনে হয় না, তখন মনে হয় কিভাবে দুটো সংসারের পয়সা বাঁচানো যায়। নমস্কার বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি দেবশ্রী তোমাদের জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে এরকম বাড়িতে মুড়ি ভাজতে দেখেছো? আমাদের বাড়িতে আমার মাই এরকম মুড়ি ভাজে, তা অবশ্যই সংসারের সাশ্রয়ের জন্য, কারণ এখন তো অনেক মেশিন কল বেরিয়ে গেছে, সেজন্য বাড়িতে আর কেউ এই ঝামেলাটা রাখে না। কিন্তু আমার মা বলে সামান্যতম পয়সাটুকু দিয়েও যদি সংসারে সাহায্য করা যায় সেটাও অনেক বড় সাহায্য হয়, কারণ মেয়েরা তো বাড়িতেই থাকে আর সংসারে এই টুকিটাকি সাহায্যগুলো সংসারে অনেক হেল্প করে। এই মুড়ি ভাজাটা দেখে মনে হতে পারে যে এটা ভীষণ সহজ কাজ, কিন্তু এটা মোটেও সহজ কাজ নয়। এই যে টিনের যে খোলাটা দেখছো, এটাতে ভীষণভাবে ছ্যাঁকা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সকালে উঠে সামান্য টুকিটাকি কাজ সেরে আমি চলে এলাম মেয়েকে খাওয়াতে। এই যে দেখো, মেয়ের জন্য সুজি বানিয়ে নিয়েছি, এটাই আজকে মেয়েকে খাওয়াবো। সুজিটা কিন্তু আজকে বেশ পাতলা হয়ে গিয়েছে। এই পাতলা সুজিটা হলে কি বলো তো, বাচ্চারা বেশি খেতেও পারে না আর পেটটাও বেশিক্ষণ ভরা থাকে না। একটু ঘন হলে ভালো হয়, কিন্তু আজকে এরকমই হয়ে গেছে, কি করা যাবে বলো। চলো মেয়েকে খাইয়ে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার মেয়ের বয়স 3 বছর আর এখন আমি আবারও প্রেগনেন্ট, তাই মেয়ের খেয়াল রেখে নিজের খেয়াল রাখতেও অনেক অসুবিধা হচ্ছে। জানো তো, জীবনে আমার নিজের ইচ্ছা মতো বা নিজে প্ল্যানিং করে কোনো কিছুই হয়নি, সব হয়েছে যা ভগবান চেয়েছে। তাই এখন ভগবান যেটা চাইবে সেটাই হবে, তাতে কষ্টই হোক আর যাই হোক মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই বলো। তোমরা বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার জন্য প্রার্থনা করো যেন আমি সব কিছু ঠিকঠাকভাবে সামলাতে পারি, কারণ আমি একজন ভালো মা হতে চাই। লোকে বলে না, মা হওয়া নয় মুখের কথা, সেটাই ভাবি সব কিছু ঠিকঠাক সামলাতে পারবো তো। দেখো, মেয়েকে খাইয়ে স্নান করে পুজোটা সেরে তারপর চলে এলাম বিছানাটা একটু গোছাতে, কারণ আজ উঠতে তো অনেকটাই দেরি হয়েছিল, তাই সকালে বিছানাটা গোছানো হয়নি। তাই সব কিছু সেরে এসে তারপর বিছানাটা গোছাতে আরম্ভ করলাম। দেখো বিছানাটা কতটা নোংরা হয়েছে। কালকের বেডশিটটা তুলে দিলাম আর আজকে একটা নতুন বেডশিট পাতবো। শ্বশুরবাড়িতে থাকলে তো আরও অনেক কাজ করতে হয়, কিন্তু এখানে তো তেমন কোনো কাজ নেই, কিন্তু এই বেডটা না পরিষ্কার করলে সারা ঘরটাই অগোছালো দেখায় আর দেখতে খুব বাজে লাগে। তাই সকালে উঠে বেডটাকে আমি আগে ক্লিন করে নিই। দেখো আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো একটু মাথাটা আঁচড়ে নিই, কারণ সকালে মাথাটা এখনও আঁচড়ানো হয়নি। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো আজকে রোদ ওঠেনি বলে চুলটা আর ভিজাইনি। তাই এখন চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নেব। শীতে ভীষণভাবে চুল পড়ার সমস্যায় ভুগছি, জানি না পরে আবার কত চুল উঠবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এমন কেউ আছো যারা প্রেগনেন্সিতে এরকম চুল পড়ার সমস্যায় ভুগেছো, আর সেজন্য কি কি করেছো যদি পারো তো একটু জানিও। চলো এবার সিঁদুরটা পরে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। সিঁদুরটা পরে নেওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর দুপুরের খাবার খেতে এলাম। দেখো আজকে দুপুরের মেনুতে ছিল ডাল, একটা সবজি, শাক ভাজা আর আলু সেদ্ধ। আজকে বাবা মাছ কিনতে যেতে পারেনি, জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। এদিকে দেখো আমার ভাইপো খেতে বসেছে, প্রায় 1 ঘন্টা ধরে ও খেয়েই যাচ্ছে। মোবাইল ছাড়া ও কিছুতেই খেতে যায় না, তাই আমি ভিডিও করছিলাম আর শুধু বারবার ও আমাকে মোবাইলটা চেয়ে যাচ্ছিল। ও আমার খাওয়া হয়ে গেছে, এবারে এক ঝুড়ি ওষুধ নিয়ে আমি বসে পড়েছি। প্রেগনেন্সিতে যে কত ওষুধ খেতে হচ্ছে সেটা আর কি বলবো তোমাদের। ওষুধ খেতে কার ভালো লাগে বলো, কিন্তু কিছু করার নেই, এক গাদা করে ওষুধ এখন খেতে হচ্ছে। চলো আমি ওষুধটা খেয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।